এক পুলিশ অফিসারের নতুন শহরে ট্রান্সফার হয়েছে। প্রথম দিনেই তার সামনে আসে একটা অদ্ভুত কেস। তার হাতে থাকা ওয়াকির ওপার থেকে আরেকজন অচেনা পুলিশ অফিসারের কণ্ঠ ভেসে আসে। সে জানায় কিছু ক্রিমিনালকে তাড়া করতে গিয়ে সে একটা জঙ্গলের ভিতরে আটকে পড়েছে, আর এখন সে বাইরে বেরোনোর পথ খুঁজে পাচ্ছে না। কেসটা সলভ করার জন্য সেই নতুন অফিসার তাকে বাঁচাতে জঙ্গলে যেতে চায়, কিন্তু গ্রামের লোকেরা জানায় এই জঙ্গল অভিশপ্ত। এখানে যে একবার ঢোকে সে আর কখনোই ফিরে আসতে পারে না। গত 60 বছর ধরে মানুষ এখানে হারিয়েই যাচ্ছে। পুলিশ আজ পর্যন্ত এই রহস্যের সমাধান করতে পারেনি, কারণ এই জঙ্গল পাহারা দেয় এক অদ্ভুত মূর্তি। আজ এইটা কোনো সাধারণ মুভি নয়, বরং টুইস্ট ও রহস্যে ভরপুর একটা অসাধারণ মাস্টারপিস মালায়ালাম মুভি, যার নাম সম্ভবম অধ্যায়ম অনু, অর্থাৎ দ্য ইনসিডেন্ট চ্যাপ্টার 1। গল্পটা শুরু হয় 1960 সালের কেরালার ভেল্লোরকাডুর এক প্রত্যন্ত জঙ্গল দেখিয়ে, যেখানে এক পর্তুগিজ মহিলা কয়েকজন লাঠিয়ালদের সাথে নিয়ে চলেছে দুটো বডি। এই পর্তুগিজ মহিলা তার থেকে ছোট বয়সী ছেলেদের পছন্দ করত, তাই সে জেমস নামের একজনকে বিয়ে করে। কিন্তু পরবর্তী সময় জেমস একজন সমবয়সী ইন্ডিয়ান মেয়ের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়লে এই পর্তুগিজ মহিলা দুজনকে হাতে নাতে ধরে শেষ করে দেয়। আর এখন এই দুজনের বডি নিয়ে তারা জঙ্গলে এসছে। মহিলাটি প্রথমে মেয়েটার বডি ডোবায় ফেলে জেমসকে অন্য জায়গায় কবর দিতে নিয়ে গেলে সবার অজান্তে জেমস পালিয়ে যায়। আসলে সে এতক্ষণ ধরে মিথ্যে মরার নাটক করছিল। অবশেষে জঙ্গলে অনেক খোঁজাখুঁজির পর এক পর্যায়ে এই মহিলা তাকে ধরে ফেললে জেমস ওর পেটে তীক্ষ্ণ গাছের ডাল ঢুকিয়ে পালিয়ে যায়। এরপর দৃশ্য পাল্টায় এবং আমরা দেখি জঙ্গলের ডোবার ভিতর থেকে একটা হাত বেরিয়ে আসতে। এই লোকটার আঙুলে ছিল একটা বড় সাইজের আংটি, কিন্তু লোকটাকে, তার পরিচয় কি, সেইটা আমাদের দেখানো হয় না। দৃশ্য আবার পাল্টায়, দেখা যায় পিটার নামের এক পুলিশ অফিসারকে এই জঙ্গলে হন্য হয়ে ঘুরতে। অন্যদিকে পিয়নের পোশাক পরা আরেক পরিচয়হীন লোককে দেখানো হয় যে বড় গাছগুলোর মধ্যে স্পাইরাল সাইন আঁকছে। এরপর আমরা এক বন্ধুদের গ্রুপকে দেখি, তারা এসেছে জঙ্গলে শিকার করতে। গ্রুপের মধ্যে একটি মেয়ে অনেকক্ষণ ধরে বুনো শুয়োর শিকারের চেষ্টা করলেও পেরে উঠছিল না, ফলে শিকারটা পালিয়ে যায়। তখনই একটু দূরে ভারী কিছুর আওয়াজ শুনে মেয়েটা ভয়ে গুলি চালাতেই দেখে সে একটা পুলিশকে গুলি করে মেরে ফেলেছে। এখন এই পুলিশটাকে, তার পরিচয় জানতে না পারলেও তোমাদের সুবিধার্থে বলে দিই, এই পুলিশটাকে একটু আগে ডোবা থেকে আমরা উঠতে দেখেছি। তবে সেই মুহূর্তে একটা অদ্ভুত জিনিস ঘটে। গুলির শব্দে চারিদিকের পরিবেশ চেঞ্জ হতে শুরু করে এবং ভেসে আসে অলৌকিক অপার্থিব চিৎকার। সেই আওয়াজ এতটাই তীব্র ছিল যে প্রত্যেকের কান অসহ্য যন্ত্রণায় ফেটে যাওয়ার উপক্রম হয়। এরই সাথে দৃশ্য চেঞ্জ হয় এবং আমরা পিটারকে দেখি পাগলের মতো দৌড়ে জঙ্গলের বাইরে বেরোতে, আর তখনই একটা গাড়ি তাকে ধাক্কা মারে। এই ঘটনার পর আমরা মুভির প্রধান চরিত্র আনন্দকে ঘুম থেকে এক ঝটকায় উঠতে দেখি। আনন্দ তার প্রেগনেন্ট স্ত্রী নিতুকে নিয়ে চেক আপে এসছে। ডাক্তার সামনের মাসের 24 তারিখে ডেলিভারির ডেট দিলে দুজন খুব খুশি। আনন্দ ছোট থেকে অনেক স্ট্রাগল করে মানুষ হয়েছে। ওর বাবাও পুলিশ ছিলেন, কিন্তু জন্মের দিন সে বাবাকে হারায়। এরপর তার মা শোকে মারা যান। আনন্দ পেশায় পুলিশ কনস্টেবল। তার ভেল্লোরকাডুতে বদলি হয়েছে, আজকেই বেরোতে হবে। পরের মাসে ডেলিভারির ডেট, তাই আনন্দ চিন্তায় পড়লে নিতু নিশ্চিন্ত হয়ে তাকে ডিউটি জয়েন করতে বলে, আর যদি কিছু দরকার লাগে সেক্ষেত্রে আন্টি তো আছেই। 7 সকালে আনন্দ বাস ধরে গ্রামে পৌঁছলে লাস্ট ট্রেকার ধরতেই যাবে, তখনই কল আসলো। নিতুর হঠাৎ কমপ্লিকেশনস দেখা দিয়েছে, আজ ডেলিভারি করতে হবে। আনন্দ শুনে চিন্তায় রওনা দিতে চাইলে তাকে আশ্বস্ত করে বলে তার আসার দরকার নেই, আন্টি সামলে নেবে। আনন্দ নিশ্চিন্ত হয়ে ভেল্লোরকাডুর উদ্দেশ্যে রওনা দিল। এইখানে নেটওয়ার্কের খুব সমস্যা, বিএসএনএল ছাড়া কারো সিগন্যাল কাজ করে না, তাই কিছুক্ষণ পর অন্য একজনের নাম্বার থেকে ফোন করলে জানতে পারে তার কন্যা সন্তান হয়েছে। খুশিতে মন ভরে যায় আনন্দের। তখনই দেখতে পায় রাস্তার ধারে একটা হরিণকে, যেন সে তাকে অভিনন্দন জানাতে এসছে। এই নিয়ে গল্পের মাঝে ড্রাইভারের অসতর্কতার কারণে তাদের গাড়ির সাথে একজনের অ্যাক্সিডেন্ট হয় এবং আমরা জানতে পারি সে ব্যক্তি হলো পিটার। সে প্রচণ্ড যন্ত্রণার মধ্যে রাস্তায় স্পাইরাল সাইন আঁকতে থাকলে কেউ সেটা খেয়াল না করলে আনন্দ তাকে নিকটবর্তী হসপিটালে নিয়ে যায় এবং পিটারের ওয়াকিটা আনন্দ নিজের কাছেই রাখে।
কিছুক্ষণ পর হসপিটালে আনন্দের সিনিয়র অফিসার অশোকান এসে পুরো ব্যাপারটা সামলে পিটারের পার্স থেকে পাওয়া আইডি থেকে কনস্টেবল যোশীকে তার বাড়ির লোক ও পিটারের থানা পেরুমালাইতে ইনফর্ম করতে বলে। অশোকান আনন্দের সাথে চা পানের সময় পরিচয় পর্ব সারার মাঝে হঠাৎ ফোন আসলো। তামিলনাড়ু থেকে আসা এক গ্রুপকে তাদের অফিসার রেজি জঙ্গলে পাকড়াও করেছে। এখন এই গ্রুপের একজনের বাবা ফরেস্ট ডিপার্টমেন্টের সিনিয়র অফিসার, তাই এদের সাথে প্রবলেম ক্রিয়েট করায় অশোকানকে বেগতিক দেখে ফোন করেছে। রেজি এমনিতেই রকচটা, তাই ঝামেলা শুরুর আগে এই তড়িঘড়ি করে রওনা দিল। যা ভেবেছিল তাই হলো। ঝামেলার মাঝে এক পর্যায়ে হাতাহাতি শুরু হলে জঙ্গলের ভিতর ছেলেটাকে ধরতে ধাওয়া করে। এমন সময় রেজি জঙ্গলে একটা বডি পড়ে থাকতে দেখে থমকে যায়। ততক্ষণে অশোকান এসে পড়েছে। কাদায় মাখা বডির মুখটা এমনভাবেই ক্ষতবিক্ষত যে চেনা মুশকিল। যেটুকু বোঝা গেল বডিটা পেরুমালাই থানার এক কনস্টেবলের। থানার এএসআইকে কন্ট্যাক্ট করতে গেলে নেটওয়ার্ক খারাপ থাকায় কলটা লাগলো না, তাই অশোকান ফরেন্সিক টিমকে আসার জন্য ইনফর্ম করে রেজি আর আনন্দকে নিয়ে নিজের থানার উদ্দেশ্যে রওনা দিল। এর পরের দৃশ্যে জঙ্গলের মধ্যে আহত অবস্থায় একজন অফিসারকে পড়ে থাকতে দেখানো হয়। তার নাম স্টিফেন। সে পায়ে প্রচণ্ড আঘাতের কারণে নড়তে না পারলে সহকর্মী পিটার ও মুথুভেলকে চিৎকার করে ডাকতে থাকে, কিন্তু কেউ তার ডাক শুনতে পায় না। সৌভাগ্যবশত স্টিফেন তার ওয়াকি দিয়ে পিটারকে কন্ট্যাক্ট করলে আনন্দের কাছে থাকা ওয়াকি বেজে উঠল, কারণ পিটারের ওয়াকিটা তার কাছেই ছিল। স্টিফেন বলে সে তার টিমকে নিয়ে জঙ্গলে ঢুকেছিল, কিন্তু কোনো কারণে তারা ফেঁসে গেছে এবং বাকিদের খুঁজে পাচ্ছে না। আর এখন যদি তাকে উদ্ধার না করা হয় তাহলে সে মারা যাবে। অশোকান অবাক হয়ে জানায় যে তারা কেরালা পুলিশ এবং স্টিফেনদের সহকর্মী পিটারের অ্যাক্সিডেন্ট হওয়ায় তাকে হসপিটালে অ্যাডমিট করেছে, তাই স্টিফেন পেরুমালাই থানার কারোর সাথে যোগাযোগ করুক। স্টিফেন জানালো সে সব রকম চেষ্টাই করেছে, কিন্তু লাভ হয়নি। এখন সে জঙ্গলের ভিতর কোনো এক মন্দিরের সামনে বড় গাছের নিচে পড়ে আছে। সেখানে এসে ওরা যেন তাকে উদ্ধার করে। এখন ইচ্ছে না থাকলেও অশোকান বাধ্য হয়ে গাড়ি থামিয়ে পেরুমালাই থানায় ফোন করার চেষ্টা করতে থাকে। তখনই আনন্দ শুনতে পায় ওয়াকিতে স্টিফেন বলছে তার স্ত্রী প্রেগনেন্ট, তাদের আজ বাচ্চা হতে চলেছে। তারা যদি তাকে বাঁচিয়ে নেয় তাহলে সে তার বাচ্চাকে দেখতে পাবে। আনন্দ এটা শুনে নিজের পরিস্থিতির সাথে রিলেট করতে পারলে বাকিদের মানানোর চেষ্টা করে স্টিফেনকে বাঁচানোর। সব শুনে রেজি বাধা দিল, কারণ এই জঙ্গলে যাওয়া মানে জীবনে ঝুঁকি নেওয়া। এমনিতেও জঙ্গলটা তাদের আবার এলাকাতেও পড়ে না। কিন্তু আনন্দ সবাইকে মানিয়ে জঙ্গলের দিকে রওনা দেয় স্টিফেনকে উদ্ধার করতে। এই ঘটনার সাথে দৃশ্য চেঞ্জ হয় এবং আমাদের স্টিফেনের গল্প দেখানো হয় যে কিভাবে তারা এই জঙ্গলে ফেঁসেছিল। আসলে তার গোটা টিম কয়েকজন ক্রিমিনালদের ধরে জঙ্গলের রাস্তা দিয়ে পেরুমালাই থানায় যাচ্ছিল। তখন ক্রিমিনালগুলো বেগতিক দেখে তাদের উপর হামলা করে গাড়ি থেকে পালিয়ে জঙ্গলে ঢুকে যায়। কিন্তু স্টিফেন ছাড়ার পাত্র নয়। সে টিমের কয়েকজনকে নিয়ে তাদের ধরতে জঙ্গলে ধাওয়া করল। একটা সময় এদের খুঁজতে জঙ্গলের অনেক ভিতর অব্দি চলে আসলে ছোট্ট টিম বানিয়ে তারা আলাদা আলাদা করে সার্চ করতে শুরু করে। এই সুযোগে ক্রিমিনালগুলো এক একজনকে টার্গেট করে শেষ করতে থাকে। এক পর্যায়ে এসে মুথুভেল স্টিফেনকে জঙ্গলের গভীরে যাওয়ার জন্য মানা করল, কারণ তার ভূত প্রেতে বিশ্বাস না থাকলেও এই জঙ্গলটা সুবিধের মনে হয় না। বহু খারাপ গল্প শোনা যায় এই জঙ্গলটার নামে। তখনই তারা জঙ্গলের মাঝে এক বিশালাকায় অদ্ভুত দৈব মূর্তি দেখতে পায়, যার শরীর মানুষের মতন হলেও মাথাটা কাকের। মুথুভেল মানা করা সত্ত্বেও স্টিফেন থামল না। সে গুজবে বিশ্বাস করে না, তাই মুথুভেলকে অন্যদিকে পাঠিয়ে এসে ক্রিমিনালগুলোকে খুঁজতে বেরিয়ে পড়ল। হঠাৎ স্টিফেন শুনতে পায় মুথুভেলের চিৎকার। তাকে দুজন মারতে ধাওয়া করেছে। তখনই স্টিফেন একজনকে গুলি করতে তার রক্ত ফোঁটা মাটিতে পড়তেই চারিদিকের পরিবেশ আচমকা চেঞ্জ হতে শুরু করে এবং শুনতে পাওয়া যায় সে গগন বিদারী আদিম কান ফাটা অসহ্য চিৎকার। সবাই প্রচণ্ড আওয়াজে কান ধরে বসে পড়লে কিছুক্ষণ পর স্টিফেন নিজেকে জঙ্গলের এক অন্য জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে, যেখানে মুথুভেল তো দূরের কথা, সেই দুজন ক্রিমিনালের টিকিটিও খুঁজে পাওয়া যাচ্ছে না। স্টিফেন হকচকিয়ে চিৎকার করে তার সহকর্মীদের খুঁজতে বেরিয়ে পড়লে একটার সময় হোঁচট খেয়ে পড়ে গেলে তার পায়ে ভীষণ চোট লাগে এবং এরপর কি হয়েছে সেইটা তো আমাদের সকলেরই জানা। এরই সাথে দৃশ্য চেঞ্জ হয় এবং আমরা দেখি বৃষ্টির মধ্যে অশোকান, আনন্দ ও রেজি জঙ্গলে স্টিফেনকে খুঁজতে ঢুকেছে। অশোকান বলে এই জঙ্গলে অনেকেই নিখোঁজ হয়েছে, যাদের আর পরবর্তীকালে খুঁজে পাওয়া যায়নি। 1960 সালে প্রথম এই থানায় মিসিং কেস রেজিস্টার হয়। এক পর্তুগিজ মহিলা তার স্বামী স্টিফেন ও তার প্রেমিকাকে এই জঙ্গলে মেরে ফেলেছিল। এরপর সেও নাকি নিজে মারা যায়। স্থানীয় লোকেরা বলে জঙ্গলে এই 3 জনের আত্মা এখনও আছে।
আশোকান যখন পরে ইনচার্জ হয়ে আসে তখন এই জঙ্গল থেকে একটা মুন্ডুবিহীন বডি পেয়েছিল। অনেক চেষ্টার পরেও তাকে শনাক্ত করা না গেলে স্থানীয় লোকেরা বলতে শুরু করে এটা 80 বছর আগে সেই বিদেশি লোকটার বডি, মানে জেমসের। কিন্তু কোনোভাবে এটা সম্ভব ছিল না, কারণ 80 বছরের পুরনো বডি পচে যাওয়া তো দূরের কথা, দেখে মনে হচ্ছিল জাস্ট একদিন আগের বডি। অবশ্য তারা খোঁজ করেও মাথাটা আর পায়নি। তবে অদ্ভুত ব্যাপার হলো এর কিছুদিন পর একটা মাথা পাওয়া গেছিল, যেটা ছিল অবশ্য বহু পুরনো। লোকে বলে ওইটাই নাকি জেমসের মাথা। এইভাবে বেশ কিছুক্ষণ সময় কেটে যাওয়ার পর তারা সে মূর্তিটার সামনে আসতেই ওয়াকিতে শোনা গেল স্টিফেনের আওয়াজ। সে কোথায় আছে জানার চেষ্টা করলে বলে মূর্তির ডান দিকে বড় গাছটার নিচে এসে বসে। সেই মতো ওরা গাছের দিকে এগোলে তখনই আসলো পেরুমালাই থানার এসআই এর কল। আশোকান জানায় তাদের থানার একজন অফিসার জঙ্গলে হারিয়ে গেছে এবং তাকে উদ্ধার করতে তারা জঙ্গলে ঢুকেছে। কথাটা শুনতে এসআই গম্ভীরভাবে বলল, তোমরা যেখানে গেছো ওখানে কোনো মানুষ যায় না, যত তাড়াতাড়ি সম্ভব জঙ্গল থেকে বেরিয়ে যাও। আর তোমরা যার কথা বলছো এই নামের আমি কাউকে চিনি না। এসআই ডেকে কল কাটতে স্টিফেন জানায় সে বড় গাছটার নিচে এখনো তাদের জন্য অপেক্ষা করছে। তার পুরো নাম স্টিফেন জর্জ। এতক্ষণে আশোকান বিরক্ত হয়ে পুনরায় এসআইকে কল করে ঠান্ডা মাথায় পুরো ব্যাপারটা বলল যে আজ সকালে পেরুমালাই থানার একজন অফিসার পিটারের অ্যাক্সিডেন্ট হওয়ায় তাকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছিল। তাকে নিয়ে যাওয়ার সময় তার ওয়াকিতে খবর আসে ওই একই থানার এসআই স্টিফেন জর্জ জঙ্গলে আহত অবস্থায় ফেঁসে গেছে। শুধু তাই নয়, তারা আরও একজনের বডি পেয়েছে। কথাটা শুনে এসআই রেগে বলল তাদের থানায় যে দুজন এসআই আছে তারা আজ মিটিংয়ে উপস্থিত ছিল, বাকি এই নামে সে কাউকেই চেনে না। এইটা শুনে আশোকান কি করবে ভেবে না পেয়ে ওয়াকির সাহায্যে আনন্দ ডাইরেক্ট স্টিফেনের সাথে এসআই এর কথা বলিয়ে দিলে স্টিফেন মুতুভেল নামটা করতেই এসআই চমকে ওঠে। কাঁপা গলায় জিজ্ঞেস করে, আচ্ছা মুতুভেলের পুরো নাম কি? উত্তর আসলো মুতুভেল মারিয়াপ্পান। এতক্ষণে এসআই ভয়ে ঠান্ডা হয়ে গেল। কোনো মতে বলল, আজ থেকে 30 বছর আগে 26শে মে 1994 সালে পেরুমালাই থানার এসআই স্টিফেন জর্জ তার টিম সহ জঙ্গলে নিরুদ্দেশ হয়ে যায়। এরপর কেউ তাদের খুঁজে পায়নি। আর এই মুতুভেল হলো তার বাবা। মনে করা হয় সেই দিনের পর তারা জঙ্গলেই মারা গেছিল। কিন্তু তাহলে এত বছর পর স্টিফেন কিভাবে তাদের সাথে কন্ট্যাক্ট করছে? তাই এসআই তাদের যত তাড়াতাড়ি সম্ভব জঙ্গল থেকে বেরোতে বলে কল কেটে দিলে আশোকানদের মধ্যে শুরু হয় ঝগড়া। রেজি সিদ্ধান্ত নেয় সে ব্যাক করবে। সেই মতো রেজি চলে যেতেই ওরা স্টিফেনের নির্দেশ মতো বড় গাছটার সামনে আসতেই শির দাঁড়া পেয়ে ঠান্ডা বরফের স্রোত নেমে যায়, কারণ গাছটার সামনে পড়ে একটা কঙ্কাল এবং ঠিক তার পাশে আরও একটা। আর সে ওয়াকি থেকে তখনও স্টিফেনের আওয়াজ আসছে, স্যার আমার ঠিক পাশে মাঝবয়সী কেরালা পুলিশের একটা বডি পড়ে আছে। ওর গায়ে ধাক্কা লেগেই তো আমি পড়ে গেছিলাম। ইউনিফর্মে লেখা তার নাম এমজি আশোকান। কথাটা শুনতেই দুজনেই বাকরুদ্ধ হয়ে যায়। এইটা কি করে সম্ভব? আশোকান তো আনন্দের সামনে দাঁড়িয়ে, তাহলে 30 বছর আগে হারিয়ে যাওয়া একটা মানুষ কিভাবে তাদের সাথে কন্ট্যাক্ট করছে? কি রহস্য এই জঙ্গলের? স্টিফেন ও তার টিম যদি মারা গিয়ে থাকে তাহলে পিটারের কিভাবে তাদের গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হলো? অন্যদিকে পিটারের বাড়ির লোক হসপিটালে পৌঁছলে জানতে পারে সে মারা গেছে। তবে তাদের বডি দেখতে দেওয়া হয় না, কারণ দুটো ছেলের সাথে যে বয়স্ক মহিলাটি এসেছে সে নিজেকে পিটারের স্ত্রী বলে দাবি করছে। কিন্তু জোশী বুঝে পায় না এই বয়স 50-এর মহিলা, যাকে কিনা পিটারের মা ভেবেছিল, সে কিভাবে নিজেকে মাঝবয়সী পিটারের স্ত্রী বলে দাবি করছে। আর এই দুটো ছেলে নাকি পিটারের সন্তান। জোশী আশোকানকে জানায় পিটারের বাড়ির লোক দাবি করছে পিটার 30 বছর আগে জঙ্গলে নিরুদ্দেশ হয়ে গেছিল। এমনকি তাদের কাছে পিটারের আইডি কার্ডও রয়েছে। তাহলে এখন প্রশ্ন হলো, 1959 সালে জন্ম নেওয়া মানুষের বয়স এখন কিভাবে 30 হলো? সব শুনে আশোকান বুঝে যায় এই জঙ্গলের কিছু তো একটা রহস্য আছে, যেটা তাদের ভাবনার ঊর্ধ্বে। তাই আশোকান ওদের মিথ্যে বলতে বলে যে তাদের বডি চিনতে ভুল হয়েছে। অন্যদিকে রেজি জঙ্গলে যে বডিটা পেয়েছিল, যেটাকে তারা পেরুমালাই থানার অফিসার বলে দাবি করছিল, সেটা ফরেন্সিক টিম থেকে এক্সামিন করার পর চমকে ওঠে, কারণ এইটা নাকি রেজির বডি। তাহলে এখন প্রশ্ন, রেজি যদি মারা গিয়ে থাকে তাহলে জঙ্গলে আশোকানদের সাথে এতক্ষণ কে ছিল? কিছু ভাবার আগেই অঝোরে বৃষ্টি নামলো। এই প্রখর বৃষ্টির মাঝে আমরা দেখতে পাই রেজি একটা ডোবায় পড়ে গেছে।
সে কোনো মতে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে। তার ক্ষীণ চিৎকার শুনে আনন্দরা ছুটে এসে তাকে টেনে তুলতে যেতে এক পর্যায়ে আশোকানের হাত কেটে রক্ত গড়িয়ে মাটিতে পড়ে এবং এরই সাথে গোটা জঙ্গলের পরিবেশ পাল্টে যায়। শোনা গেল গগন বিদারী কান ফাটা অপার্থিব আওয়াজ। আশোকান এই বিকট আওয়াজ সহ্য করতে না পেরে গুলি চালাতে সব শান্ত এবং পরক্ষণেই আনন্দ জঙ্গলের কোনো এক জায়গায় রাতে নিজেকে একা দাঁড়িয়ে থাকতে দেখে। তার আশেপাশে কেউ নেই। হঠাৎ নীরবতা ভেঙে দেখতে পেল ঘন কুয়াশার মধ্যে লণ্ঠন হাতে সেই পর্তুগিজ মহিলাকে, যে এখনও জেমসকে খুঁজে চলেছে। মহিলাটি আনন্দকে দেখে তার দিকে বন্দুক তাক করতে আনন্দর পিছনে মুন্ডুবিহীন জেমসকে দেখতে পেয়ে চমকে উঠতেই কানে আসে বন্দুকের আওয়াজ এবং এরই সাথে আনন্দ নিজেকে আবার অন্য এক জায়গায় দেখতে পায়। নিজেকে কোনো মতে সামলে উঠতেই দেখলো একটা বাচ্চা মেয়ে কাঁদছে। সে তার ভাইকে খুঁজতে জঙ্গলে ঢুকেছিল, কিন্তু ফেরার রাস্তা খুঁজে পাচ্ছে না। আনন্দ তাকে শান্ত করে ভাইকে খুঁজতে সাহায্য করতে গেলে বড় গাছটার সামনে অশোকানের বডি পড়ে থাকতে দেখে ভয়ে শিউরে উঠল। সে কিছু বুঝে ওঠার আগে স্টিফেনদের গাড়ি থেকে পালিয়ে যাওয়া ক্রিমিনালদের একজন তাকে ধরে ফেললে শুরু হয় হাতাহাতি। আনন্দ মেয়েটাকে পালাতে বলে নিজেকে কোনো রকমে ছাড়িয়ে জঙ্গলে ঢুকতেই দেখা যায় পিটারকে। তাকে তিনজন ক্রিমিনাল মারার চেষ্টা করলে আনন্দ দূর থেকে দাঁড়িয়ে সব দেখতে থাকে। সে বুঝতে পারছে না এখানে কি ঘটছে। তখনই পালাতে গেলে স্টিফেনকে হঠাৎ দেখতে পেয়ে ভূত দেখার মতো চমকে উঠল। আনন্দ তাকে একটাই প্রশ্ন করে, স্যার আজকে ডেট কত? উত্তর এলো 26 মে 1994। আনন্দ হতবাক হয়ে চেয়ে থাকে। তখনই আগের বারের মতো শোনা গেল মুতুভেলের চিৎকার। তাকে এই দুজন ক্রিমিনাল মারতে উদ্যত হয়েছে। তখনই স্টিফেন একজনকে গুলি করলে তার রক্ত মাটিতে পড়তেই গোটা জঙ্গল আবার পাল্টে যায়। শোনা যায় সে অপার্থিব আওয়াজ এবং এরই সাথে আনন্দ পিয়নের ড্রেস পরা লোকটাকে দেখতে পায়, যে গাছে স্পাইডার লাগছিল। আর সবথেকে অদ্ভুত ব্যাপার, মূর্তির আড়াল থেকে আরেকজন এই দৃশ্য দেখছিল, আর সে হলো পিটার। পিটার আনন্দকে কনফ্রন্ট করতে গেলে আচমকা গুলির আওয়াজের সাথে পুনরায় সব চেঞ্জ হয়ে যায় এবং পরক্ষণে আনন্দ দেখতে পায় সেই পর্তুগিজ মহিলাকে। তবে এইবার জেমস তখনও বেঁচে ছিল। আনন্দ বুঝে পায় না এখানে কি হচ্ছে। জেমস মহিলাটিকে আহত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বন্দুক গর্জে ওঠে এবং পিছন থেকে একজন জেমসের মুন্ডচ্ছেদ করতে জঙ্গলের পরিবেশ চেঞ্জ হয়ে আনন্দ আবার সেই পিয়নকে দেখতে পায়। সে কিন্তু আনন্দকে দেখে একটু অবাক হলো না, বরং শান্ত গলায় বলল, ভয় পেও না, এখানে ভূত বলে কিছুই নেই, বরং যা কিছু হচ্ছে সব ওই মূর্তির জন্য। খেয়াল করেছো তুমি জঙ্গলে ঢোকার পর থেকে একটাও কাক দেখতে পাওনি? আনন্দ অবাক হয়ে জিজ্ঞেস করে, কি হচ্ছে তাহলে এই জঙ্গলে? তখন পিয়ন রিভিল করে জঙ্গলের এক বিশাল রহস্য। গল্পটা বহু বছর আগের, যখন এই জঙ্গলে পর্তুগিজরা প্রবেশ করেছিল। জঙ্গলের এক বিশেষ গোষ্ঠী এই দৈবমূর্তির পুজো করত। তাদের কাছে কাক ছিল ঈশ্বরের প্রতীক। এই মূর্তিটা আসলে কাকভূষণ্ডির। ওকে, এবার এই জায়গাটা ভালো করে শোনো, কারণ এই থিওরির উপরেই পুরো মুভিটা দাঁড়িয়ে। মুভিতে এই বিষয়ে এক্সপ্লেন না থাকলেও আমি খুব সহজ করে বুঝিয়ে বলছি। হিন্দু পুরাণে, বিশেষ করে তুলসীদাসের রামচরিতমানস এবং যোগবাশিষ্ঠে কাকভূষণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রহস্যময় একটি চরিত্র। তিনি কাকের রূপ ধারণ করে থাকেন এবং তাকে শ্রীরামের অন্যতম শ্রেষ্ঠ ভক্ত হিসেবে মানা হয়। কাকভূষণটি পূর্বজন্মে একজন শিব ভক্তের পাশাপাশি অত্যন্ত অহংকারী একজন ব্রাহ্মণ ছিলেন। একদিন অহংকারের বশে নিজের গুরুকে অপমান করার কারণে মহাদেব তাকে অভিশাপ দেয় যে সময়চক্রে সে কয়েক হাজারবার জন্ম নেবে, কিন্তু বিভিন্ন রূপে। তবে যতবারই জন্ম হোক না কেন তার মেমোরি প্রতি জন্মে একই থাকবে, অর্থাৎ বডি চেঞ্জ হবে কিন্তু মেমোরি নয়, এবং তার অন্তিম রূপ হবে কাকের। এবং এই কাক রূপেই তিনি অসীম জ্ঞান, ভক্তি এবং অমরত্ব লাভ করবেন। মেঘনাদের নাগপাশে যখন রাম লক্ষ্মণ বাঁধা পড়েন, তখন বিষ্ণুর বাহন গরুর এসে তাদের মুক্ত করেন। তখন গরুরের মনে সন্দেহ জাগে যে যিনি সাধারণ সাপের বাঁধন থেকে নিজেকে মুক্ত করতে পারেন না, তিনি কিভাবে ভগবান হলেন। এই সন্দেহ দূর করার জন্য শিবের পরামর্শে গরুর কাকভূষণীর কাছে যান। তখন কাকভূষণটি গরুরকে সম্পূর্ণ রাম কথা শোনান এবং কাকভূষণটি বলেন তার জীবনে তিনি 11 বার রামায়ণ এবং 16 বার মহাভারত ঘটতে দেখেছেন। প্রতিবারেই ঘটনাগুলোর মধ্যে সামান্য কিছু পার্থক্য থাকে। আসলে কাকভূষণটির চরিত্র আধুনিক বিজ্ঞানের প্যারালাল ইউনিভার্স এবং টাইম ট্রাভেলের ধারণার সাথে বিস্ময়করভাবে মিলে যায়। সনাতন ধর্মে সময়কে চক্রাকারে ধরা হয়, মানে স্পাইরাল।
পুরাণ অনুসারে সৃষ্টির একটা নির্দিষ্ট চক্রের শেষে প্রলয় আসে, কিন্তু কাকভূষণ্ডী সময় চক্রের বাইরে অবস্থান করেন। তো এইবার আসে মুভির গল্পে। পিয়ন বলে যে এই জঙ্গলে যখন পর্তুগিজ রাজা লর্ড গ্যাব্রিয়েল এসেছিলেন, তখন সে চেয়েছিল সবাই যেন তাকেই মান্যতা দেয়। তাই সে কাকভূষণের মূর্তি এইখান থেকে সরানোর অনেক চেষ্টা করে, কিন্তু চেষ্টার পরও সফল না হলে এইখানকার পুরো গোষ্ঠীকে তিনি রাগে শেষ করে সব কাকদের পুড়িয়ে দেয়। এই জঙ্গলের মাটিতে সেদিন প্রথম হিংসা ও রক্তের হানাহানির কারণে কাকভূষণটি ক্রুদ্ধ হয়ে অভিশাপ দেয় যে যখনই জঙ্গলের মাটিতে রক্ত পড়বে তখনই একটা টাইম লুপ বা সময় চক্র শুরু হবে, এবং যারা এই জঙ্গলে উপস্থিত থাকবে তারা এই সময় চক্রে ফেঁসে যাবে। তাই সেদিন লর্ড গ্যাব্রিয়েল তার দল নিয়ে এখানে আসতে 1 ঘন্টা সময় লাগলেও তারা আর ফিরেই যেতে পারেনি। দিনের পর দিন, বছরের পর বছর কেটে গেছে, তারা আজও এই জঙ্গলের কোনো এক সময় চক্রেই ঘুরে চলেছে। তাই যখনই কেউ জঙ্গলের মূর্তির সামনে উচ্চস্বরে আওয়াজ করে এবং রক্তের ফোঁটা মাটি স্পর্শ করে, তখনই তারা সময়চক্রের অনন্তকালে আটকে যায়। খেয়াল করলে বুঝবে এখনো পর্যন্ত যতবার জঙ্গলের পরিবেশ চেঞ্জ হয়েছে বা সময়চক্র পরিবর্তিত হয়েছে, ততবার কেউ না কেউ গুলি চালিয়েছে বা রক্তের ফোঁটা মাটি স্পর্শ করেছে। এই কারণে লর্ড গ্যাব্রিয়েল, পর্তুগিজ মহিলা, জেমস, 1994 স্টিফেনদের টিম, রেজি, আশোকান, মুথুভেল, জেমস, বাচ্চা মেয়েটা, তারা প্রত্যেকে জঙ্গলের সময়চক্রে ফেঁসে রয়েছে। তবে এইখানে একটা ছোট্ট টুইস্ট আছে, কারণ যতবার সময় চেঞ্জ হয় ততবার কোনো ব্যক্তি সময়চক্রের যে কোনো টাইমে টেলিপোর্ট হতে পারে, সেটা 5-10 মিনিট আগে হোক বা পরে। এই কারণে আনন্দ দুবার জেমসকে দেখতে পেয়েছিল। একবার সে জেমসকে পালাতে দেখেছে এবং আরেকবার জেমসকে মরতে দেখেছে। খুব ভালোভাবে লক্ষ্য করলে বুঝবে শুরু থেকে দেখানো শামুকের খোলস এবং স্পাইরাল সাইন আমাদের এই সময়চক্রের ইঙ্গিতটাই দিচ্ছিল। সব শোনার পর আনন্দ জিজ্ঞেস করে, তুমি এত কিছু জানলে কি করে? তখন সে বলে, আমি সেই ব্যক্তি যে পর্তুগিজ রাজার গুপ্তচর ছিল এবং আমি রাজাকে এই জঙ্গলে নিয়ে এসেছিলাম। এইখান থেকে বেরোনোর একটাই উপায়, যে ঘটনা সবাইকে এইখানে এনেছে সেই ঘটনার পুনরাবৃত্তি হওয়ার আগেই সেটাকে আটকাতে হবে। যদি না পারো তাহলে এই সময়চক্রে আজীবন ফেঁসে থাকবে। সেই মতো এবার আনন্দ বেরিয়ে পড়ল সকলকে উদ্ধার করতে। সে দেখতে পায় রেজি ডুবায় পড়ে গেছে এবং সেই টাইমলাইনের আনন্দ এবং অশোকান তাকে বাঁচাতে আসছে। কিন্তু রেজি দুটো আনন্দকে দেখে চমকে যায়। ওই যে একটু আগে বললাম, কোনো ব্যক্তি সময়চক্রের যে কোনো পয়েন্টে মানে আগে বা পরে টেলিপোর্ট হতে পারে। তো আগের বারের মতো রেজিকে বাঁচাতে গিয়ে অশোকানের হাত থেকে রক্ত মাটিতে পড়ার সাথে গুলি চালাতেই সময়চক্র চেঞ্জ হয় এবং আনন্দ পুনরায় টেলিপোর্ট হয়। সে বুঝতে পারে যেমন করেই হোক এই সব কিছুই তাকে থামাতে হবে। তাই সে বিরক্ত হয়ে নিজের হাত কেটে রক্ত মাটিতে ফেলে উচ্চস্বরে চিৎকার করলে সময়চক্র চেঞ্জ হয়। এর পরের দৃশ্যে কয়েকজন স্কুল পড়ুয়াকে দেখানো হয়। তাদের মধ্যে একটা ছেলে লর্ড গ্যাব্রিয়েলের সাদা ঘোড়া দেখে জঙ্গলে পিছু করে ঢুকে পড়ে। ছেলেটির দিদি ভাইকে বাঁচাতে জঙ্গলে ঢুকলে একটা সময় পর সে পথ হারিয়ে মেয়েটি কাকভূষণ্ডের মূর্তির সামনে এসে ভাইয়ের নাম ধরে ডাকতেই আমরা মুভির একদম শুরু দৃশ্যটা দেখতে পাই। এবং এইখানে আমরা জানতে পারি যে লোকটা ডোবা থেকে উঠে এসেছিল সে আর অন্য কেউ নয়, স্বয়ং রেজি। এবং যে বাচ্চাটাকে খুঁজতে মেয়েটা জঙ্গলে ঢুকেছিল সেই বাচ্চাটা হলো ছোট্ট রেজি। আসলে অনেক বছর আগে রেজির দিদি তাকে খুঁজতে এসে জঙ্গলে হারিয়ে গেছিল এবং এই কারণে রেজি জঙ্গলে ঢুকতে ভয় পাচ্ছিল। তবে তারা দুজন কর্দমাক্ত রেজিকে দেখে ভয়ে পালিয়ে যায় এবং ভাই বোন দলছুট হয়ে পড়ে। তখনই মুথুভেলকে বাঁচানোর জন্য স্টিফেনের গুলির শব্দের সাথে সময়চক্র চেঞ্জ হয় এবং আনন্দ কর্দমাক্ত রেজিকে ভয়ে পালাতে দেখে। ঠিক এই সময় আমরা সেই কলেজের গ্রুপটাকে দেখি যারা শিকার করতে এসেছিল। মেয়েটি ভয় জঙ্গলে আওয়াজ শুনে গুলি চালাতে সেই গুলি গিয়ে লাগে রেজির বুকে এবং সে মারা যায়। অর্থাৎ আশোকানদের ফরেন্সিক টিম এই রেজির বডিটাই পেয়েছিল। তবে এখন গুলির শব্দ ও রেজির রক্তের কারণে সময় চেঞ্জ হয় এবং আনন্দ পিটারকে ক্রিমিনালদের থেকে বাঁচিয়ে স্টিফেনের সাথে টিম আপ করে বলে, এই জঙ্গল থেকে যদি বেঁচে ফিরতে চাও তাহলে যাই হয়ে যাক গুলি চালিও না। কিন্তু এইখানে আসে একটা বিশাল টুইস্ট। প্রথমে স্টিফেন আনন্দের কথা না শুনলে আনন্দ বলে সে যদি ওর কথা মেনে চলে তাহলে নিজের সন্তানকে দেখতে পাবে। এবং এইখানে আমরা জানতে পারি আনন্দের বাবা 30 বছর আগে এই জঙ্গলে নিরুদ্দেশ হয়ে গেছিল। তাকে সে জন্মের পর কখনোই দেখেনি, কিন্তু তার ছবি এখনও পার্সে রেখেছে। আর সেই ছবিটা আর অন্য কারোর নয়, স্বয়ং স্টিফেনের। অর্থাৎ স্টিফেন আনন্দের বাবা।
26 মে 1994 সালে আনন্দের জন্মদিন, আর সেই দিনে স্টিফেন নিরুদ্দেশ হয়েছিল। আর এই কারণে স্টিফেনকে শুরুতেই ডেট জিজ্ঞেস করা হলে আনন্দ শুনে অবাক হয়ে গেছিল। এতক্ষণে আনন্দ তাকে জঙ্গলের পুরো বিষয়টা বুঝিয়ে তাকে ফলো করতে বলে, এবং তখনই দেখা যায় তাদের দুজনের এই কথোপকথন দূর থেকে দাঁড়িয়ে আরেকটা অন্য টাইমলাইনের আনন্দ শুনছিল। তো এখন আনন্দ স্টিফেন ও মুথুভেলকে ক্রিমিনালদের থেকে বাঁচিয়ে বাকি টিমকে ইনফর্ম করে মূর্তির সামনে আসতে বলে, যাতে তারা জঙ্গল থেকে বেরোতে পারে। কিন্তু মুশকিল হলো, তারা যতই বেরোনোর চেষ্টা করে ঘুরে ফিরে সেই মূর্তির কাছেই গোলক ধাঁধার মতো চলে আসে। তখনই আনন্দের পিয়নের বলা কথাটা মনে পড়ে যায় যে এই এলাকার গোষ্ঠী গোল পথে ঘুরে কাকভূষণীর পুজো করত এবং পিয়ন নিজেও স্পাইরাল সাইন আঁকত। তাই বুদ্ধি লাগিয়ে আনন্দ সবাইকে নিয়ে মূর্তি বরাবর গোল করে ঘুরে জঙ্গল থেকে বেরিয়ে আসতে থাকে। আসার পথে তারা ক্রিমিনালগুলোর সম্মুখীন হলে মুথুভেল সহ বাকিদেরও মারতে থাকে, কিন্তু আনন্দ তাদের মেরে বাকিদের বাঁচিয়ে নেয়। ততক্ষণে একজন স্টিফেনকে আহত করে দিলে স্টিফেনের রক্ত মাটিতে পড়তেই আনন্দ ভয় পেয়ে যায়। কিন্তু সবাইকে অবাক করে সময় এইবার চেঞ্জ হয় না, কারণ শুধু রক্ত নয়, রক্তের সাথে হাই পিচ সাউন্ড হওয়াটাও জরুরি। তো এই পর্যায়ে আনন্দ জঙ্গলের এক প্রান্ত থেকে কাকদের ডাক শুনতে পেয়ে সেই দিকে গেলে অবশেষে জঙ্গল থেকে সবাইকে নিয়ে বেরিয়ে আসতে সক্ষম হয়, এবং আনন্দ সবাইকে গাড়িতে তুলে স্টিফেনকে হসপিটাল পৌঁছতে বলে তার সন্তানকে দেখার জন্য। তাহলে 1994 সালে ছোট্ট আনন্দকে কোনোদিনই বাবা ছাড়া বড় হতে হবে না। তারা গাড়ি নিয়ে বেরিয়ে যেতেই আনন্দ মূর্তির সামনে এসে নিজেকে গুলি করে, কারণ সে পেরেছে পুরনো ঘটনার পুনরাবৃত্তি আটকে সময় চক্রটাকে ভাঙতে। এর পরের দৃশ্যে আমরা দেখি হসপিটালে আনন্দের চোখ খুলতে, এবং আজ তার স্ত্রী নিতুর ডেলিভারি। তবে সবথেকে বড় টুইস্ট হচ্ছে তার পাশে বসে রয়েছে স্টিফেন জর্জ, কারণ 1994 সালে আনন্দ স্টিফেনকে জঙ্গল থেকে বের করতে সফল হয়েছিল বলেই আনন্দ ছোটবেলায় তার বাবাকে হারায়নি। এরপর আনন্দের নতুন থানায় ডিউটি জয়েনের সময় চলে আসে। তবে আনন্দ এখন কনস্টেবল নয়, খোদ এএসআই। কিন্তু 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 এইখানে আসে একটা বড় টুইস্ট। আনন্দ খেয়াল করে রাস্তার ধারে দাঁড়িয়ে আছে আশুকান, এবং গাড়িতে যে কজন অফিসার আছে তারা প্রত্যেকে সেম কথা রিপিট করছে, যেগুলো সে প্রথম দিন অ্যাজ এ কনস্টেবল ডিউটি জয়েন করতে আসার সময় শুনেছিল। আনন্দের ভয়ে বুকটা কেঁপে উঠতেই আসলো রশিদের ফোন। অফিসার রেজি একটা গাড়ি আটকেছে, যেখানে কয়েকজন ছেলে মেয়ে অ্যাডাল্ট ভিডিও শ্যুট করছিল। শুধু তাই নয়, আনন্দ খেয়াল করে যে তারা যে রাস্তা দিয়ে যাচ্ছে সেটা পেরুমালাই জঙ্গলের ঠিক পাশে, এবং সেইখানে দাঁড়িয়ে সেই হরিণটা। তখনই তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়, এবং আনন্দ খেয়াল করে যার অ্যাক্সিডেন্ট হয়েছে সে ওই কলেজ গ্রুপের মেয়েটা, যারা জঙ্গলে শিকার করতে এসেছিল। প্রচণ্ড ভয় তাকে গাড়িতে তুলে আনন্দ মেয়েটার ফোন চেক করে তার বাড়ির লোককে কল করতে যেতেই ভয়ে বুক শুকিয়ে যায়, কারণ ফোনের লক স্ক্রিনে মেয়েটার সাথে তার বাবার ছবি রয়েছে, এবং সে আর অন্য কেউ নয়, স্বয়ং আনন্দ। আর তখনই তার কোলে মেয়েটা মারা যায়। এই ঘটনায় আনন্দ ভয় পেয়ে নিতুকে কল করে তার ছোট মেয়ের ব্যাপারে খবর নিয়ে জানতে পারে যে সে একদম সুস্থ আছে। তবে আনন্দ এখন বাকরুদ্ধ। সে ভালো করে বুঝতে পারছে এত কিছুর পরেও টাইম লুপ ব্রেক করে সে বেরিয়ে আসতে পারেনি। তার মনে পড়ে যায় পিয়নের কথা। সে বলেছিল এই লুপ ভাঙতে হলে তাকে সেই ঘটনাকে থামাতে হবে যেটা দিয়ে সবকিছুর সূত্রপাত হয়েছিল। অর্থাৎ আনন্দকে এই টাইম লুপ ব্রেক করে বেরিয়ে আসতে হলে পর্তুগিজ রাজা লর্ড গ্যাব্রিয়েলকে আটকাতে হবে, যাতে সে জঙ্গলের ট্রাইবটাকে সংহার করতে না পারে। আর তখনই দেখা যায় জঙ্গলের ভিতর থেকে লর্ড গ্যাব্রিয়েল তার দিকে তাকিয়ে ব্যঙ্গাত্মক দৃষ্টিতে হাসছে। এবং এরই সাথে শেষ হয় আজকের মুভি সম্ভবম অধ্যায়ম অনুর চ্যাপ্টার 1। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাও। আর আমি কিছু এক্সক্লুসিভ কন্টেন্ট শুরু করেছি ইনস্টা অ্যান্ড ফেসবুকে, তাই সেইখানে আমায় ফলো করে না থাকলে জলদি করে নাও, লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে রইল।